আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একই সাথে তোমাদের জন্য কঠিনও, তাই না? তো আশা করছি আজকের ক্লাসের পর থেকে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে আর সমস্যা থাকবে না। তোমরা যদি পুরো ক্লাসটা করতে পারো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের সমস্যা থাকবে না, এটা বলাই যায়। এখন এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা ধাপে কি করতে হয়, কয়েকটা ধাপে প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিস করার জন্য আমাদেরকে প্রথমে কিছু রুলস জানতে হয়, এর সাথে সাথে কিছু শাব্দিক অর্থ বা আমাদের যে বাক্যের যে অর্থ সেগুলো আমাদেরকে জানতে হয় এবং একই সাথে আমাদেরকে কিছু প্রবাদ বাক্য জানতে হয়। আমরা যদি এই তিনভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা শিখতে পারি তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। তো চলো আজকে আমরা শুরু করি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স শুরু করার জন্য আমরা কি করব, প্রথমেই কিছু রুলসগুলো দেখে নেব। দেখো, এই কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ তোমাকে বাক্যের কি দেওয়া থাকবে, কিছু অংশ দেওয়া থাকবে এবং বাকি অংশ তোমাকে ওখানে পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে। বিষয়টা কি, কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। এখন এই কমপ্লিটিং সেন্টেন্সে বাক্যকে সম্পূর্ণ করতে হলে আমাদের যে বিষয়গুলো জানা খুবই জরুরি, আমি তোমাদের সামনে এরকমই কিছু রুলস নিয়ে এসেছি যেগুলো পড়লে আশা করা যায় পরীক্ষাতে তোমাদের যে 10টা প্রশ্ন থাকে তোমরা এই প্রশ্নগুলো কমন পাবে। দেখো, প্রথমে আমরা শিখব হচ্ছে কন্ডিশনাল। আমরা শিখব প্রথমে কন্ডিশনাল। তো কন্ডিশনাল যেগুলো সেগুলো তো অবশ্যই জানো। কন্ডিশনাল অর্থাৎ শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল অর্থাৎ শর্তযুক্ত বাক্য। এই কন্ডিশনালগুলো আমাদের আছে, ইংরেজিতে আমরা কন্ডিশনালগুলো দেখে থাকি, এই বাক্যগুলো দেখি তিনটা আছে। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল এখানে যে রুলসটা সেটি হলো, দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ইফের পরে যদি দেখো কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে ঠিক তারপরে যে বাক্যটা হবে সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং তারপরের অংশটা হবে কি, ফিউচার ইনডিফিনিট। এখন দেখি আমরা এখানে উদাহরণ দেখি। ইফ মানেই তো যদি, তাই না? ইফ মানে যদি, যদি যদি যখনই আমরা বলবো তখন সেটি কি হয়ে যাবে, সেটা একটা শর্তযুক্ত হয়ে যাবে, অর্থাৎ কন্ডিশনাল যেটাকে বলছি আমরা, তাই না? চলো আমরা উদাহরণ দেখি। আই হ্যাভ বট এ লটারি টিকিট ইফ আই উইন। এখানে দেখো, ইফ এরপরে আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্বের বেজ ফর্ম। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব এবং কি থাকে, অবজেক্ট থাকে, তাই না? তো আমরা এখানে দেখলাম আই কি সাবজেক্ট, এরপরে উইন এটা হলো ভার্ব, দ্য লটারি, তারপরে কি আছে, অবজেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে আমাদেরকে পরের অংশ কি করতে হবে, ফিউচার ইনডিফিনিট করতে হবে। তাহলে ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারি জয় করি, লটারি জিতি। আচ্ছা, ধরে নাও যে তোমরা কি করেছো, লটারির টিকিট কেটেছো। তো এই লটারির টিকিট কাটার ফলে তোমরা যদি লটারির টিকিট জিতে ফেলো তাহলে কি কি করতে পারো, লটারি টিকিট জেতার ফলে তুমি কি কি করতে পারো। আমি যদি লটারির টিকিট জিতি তাহলে আমরা প্রথম অংশ যেহেতু দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর পরের অংশ যেটা হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। আই উইল ডোনেট সাম মানি। আমি কিছু টাকা কি করব, দান করব। হ্যাঁ, আমি কিছু টাকা কি করব, দান করব। হতে পারে না এরকম যে আমি কিছু টাকা দান করব, আবার এরকম হতে পারে যে আই উইল বাই এ বাইক। তোমাদের অনেকেরই কি আছে, বাইকের শখ আছে। তাহলে তুমি লটারির টাকা জেতার পরে কি করবে,
বাইক কিনবে। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে এখানে যে প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরের অংশটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, এরপরে কি একটা বসাবো আমরা? উইল, বা এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে দেখো আইটা হলো সাবজেক্ট, উইলটা হলো একটা অক্সিলারি ভার্ব, উইলটা হলো একটা অক্সিলারি ভার্ব যেটাকে আমরা কি বলছি? মোডাল অক্সিলারি। এরপরে যে বাইটা আছে, এই বাইটা হলো ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা হলো ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা ইফের পরে যদি দেখি ফার্স্ট কন্ডিশনালে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এর পরের অংশ করবো আমরা ফিউচার ইনডিফিনিট। দেখো পরের উদাহরণটা যদি দেখি, ইফ ইউ স্টাডি রেগুলারলি, ইফ ইউ স্টাডি রেগুলারলি। আচ্ছা, তুমি যদি রেগুলার বা নিয়মিত কি করো? পড়াশোনা করো, তাহলে কি হবে? নিয়মিত পড়াশোনা করলে ইফ ইউ স্টাডি রেগুলারলি, you will make a good result. আচ্ছা, তুমি যখনই নিয়মিত কি করবে? পড়াশোনা করবে, তখন তুমি নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। প্রথম অংশ আছে আমার, এই প্রথম অংশটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কেননা এখানে একটা সাবজেক্ট আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, সাবজেক্ট আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, এবং শুরুতে আমার কি আছে? শর্তযুক্ত আছে ইফ। ইফ দ্বারা কি করা হয়েছে? শর্তযুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ কন্ডিশনাল হয়ে গেছে এটা। এবং এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে ফিউচার ইনডিফিনিট। এইটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনাল ইফ ছাড়াও আমরা এখানে কি করতে পারি? আমরা আনলেস ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? আনলেস। আমরা আনলেস ব্যবহার করতে পারি। এখানে আনলেসের অর্থ হলো যদি, যদি না। আনলেসের অর্থটা হলো যদি না, অর্থাৎ এটা কি? নেগেটিভ হয়ে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ। কিন্তু এটাও কি? একটা শর্তযুক্ত, এটাও একটা শর্তযুক্ত, যে আনলেস ইউ স্টাডি রেগুলারলি। এখানে আমরা যদি ইফের পরিবর্তে, এখানে ইফের পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করি, আনলেস ইউ স্টাডি রেগুলারলি, তাহলে তুমি যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, আমাদের পরবর্তী যে বাক্যটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আনলেস ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে তুমি পরীক্ষাতে কি করবে? ফেল করবে, তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফের পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করতে পারবো ফার্স্ট কন্ডিশনালে। ওকে, ইফের পরিবর্তে আমরা কি করতে পারবো? আনলেস ব্যবহার করতে পারবো। ইফ মানে যদি, আনলেস মানে যদি না। ঠিক আছে, চলো এবার আমরা পরেরটা দেখি। দেখো এটাও কি একটা কন্ডিশনাল। এবার আমরা যেটা দেখব সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। আমরা প্রথমেই জেনে গেছি কন্ডিশনাল কয়টা? তিনটা। কন্ডিশনাল কয়টা? তিনটা। এর মধ্যে আমরা প্রথমে দেখলাম যেটা, সেটা হলো ফার্স্ট কন্ডিশনাল। এবার আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের শর্তটা কি? প্রথমে কি থাকবে? ইফ, এরপরে পাস্ট ইনডিফিনিট, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, এরপরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে মোডাল উড, কুড, মাইট, প্লাস কি থাকবে? ভার্বের বেস ফর্ম। তোমরা তো জানো যে মোডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। অর্থাৎ যখনই দেখবে তোমরা যে কোথাও শুধুমাত্র ভার্ব লেখা আছে, ভার্ব লেখা থাকা মানেই হলো ভার্বের বেস ফর্ম। তাহলে সেকেন্ড কন্ডিশনালের যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফের পরে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে বসবে কি? সাবজেক্ট, উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে, তারপরে আমরা কি করে দেবো? আমরা আমাদের মতো এক্সটেনশন, অবজেক্ট এগুলো বসিয়ে দিব। চলো আমরা একটু উদাহরণগুলো দেখে ফেলি। ম্যানি ইলিটারেট পিপুল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। বলছে অনেক অশিক্ষিত মানুষ, তাদের কি নাই? স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই। ইফ দে ওয়ার, ইফ দে ওয়ার, দেখো ইফের পরে সাবজেক্ট এবং কি আছে? এখানে ওয়ার আছে। তার মানে এটি হলো একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ দে ওয়ার এডুকেটেড, ইফ দে ওয়ার এডুকেটেড, বলছে তারা যদি কি হতো? শিক্ষিত হতো। তারা যদি শিক্ষিত হতো, তাহলে অনেক মানুষেরই কি নাই? স্বাস্থ্য সম্পর্কে
জ্ঞান নাই, স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নাই, তারা যদি শিক্ষিত হতো, আচ্ছা শিক্ষিত মানুষ কি হয়? স্বাস্থ্য সচেতন হয়। এডুকেটেড they would aware of their health. They would aware of their health. তারা যদি শিক্ষিত হতো তাহলে তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতো। ঠিক আছে, এখানে দেখো কি ঘটেছে, আমরা দেখতে পেলাম প্রথম অংশ কি আছে, প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ইনডিফিনিট হওয়ার ফলে এখানে আমরা সাবজেক্টের পরে কি করেছি, একটা উড বসাইছি, সাবজেক্টের পরে একটা উড বসাইছি, এরপরে ভার্বের বেজ ফর্ম, ভার্বের কোন ফর্ম, বেজ ফর্ম বসাইছি। ঠিক আছে, ভার্বের বেজ ফর্ম বসাইছি, সাবজেক্টের পরে একটা উড বসাইছি, এরপরে দেখো ইফ হি র্যান ফাস্ট, সে যদি জোরে দৌড়াতো, হি could stand fast in the race. তাহলে সে জোরে দৌড়ালে কি করতো, যে দৌড় প্রতিযোগিতা সেখানে সে কি হতো, প্রথম হতো। এখানে দেখো আমরা কি করেছি, প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, এরপরে কি আছে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, এইটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার ফলে আমরা পরবর্তী অংশে কি বসাইছি, প্রথমে একটা সাবজেক্ট বসাইছি, তারপরে কি বসাইছি, একটা কোড বসাইছি, এরপরে কি বসাইছি, একটা ভার্বের বেজ ফর্ম বসাইছি। ঠিক আছে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল হতে হলে ইফের পরে পাস্ট ইনডিফিনিটের পরে সাবজেক্ট উড, কুড, মাইট, এরপরে আমরা কি বসাবো, ভার্বের বেজ ফর্ম বসাবো। এটা গেল আমাদের কি সেকেন্ড কন্ডিশনাল। তোমরা কি করবে, এভাবে সেন্টেন্স কমপ্লিট করবে। এরপরে আমরা দেখব থার্ড কন্ডিশনালের শর্তটা কি, থার্ড কন্ডিশনালের শর্ত হলো ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং এরপরে তোমরা বসাবে সাবজেক্ট, তারপরে উড, কুড, মাইট, এরপরে একটা হ্যাভ, উড, কুড, মাইট যে কোনো একটা, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তোমরা জেনে থাকবে যে মোডাল অক্সিলারির পরে এই তিনটে কি মোডাল, এই মোডাল অক্সিলারির পরে যখনই হ্যাভ থাকবে তখনই ভার্বের 3 নম্বর ফর্ম হয়। মোডাল অক্সিলারির পরে হ্যাভ থাকলে ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো 3 নম্বর কন্ডিশনাল। আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই এক্সামিনেশন, আমি আমার পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ইফ আই যদি আমি ডট আই উড হ্যাভ জয়েন ইউর বার্থডে সেলিব্রেশন। আই উড হ্যাভ, দেখো এখানে পরের অংশ আমাদের দেওয়া আছে, আই উড হ্যাভ জয়েন্ট। আমরা এখানে দেখতে পেয়েছি যে উড, কুড, মাইট, এরপরে কি বসবে, একটা হ্যাভ বসবে। তো এখানে উড হ্যাভ বসে গেছে, তো আমরা উড হ্যাভ বসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বসে গেছে। অর্থাৎ আমি প্রথম অংশ যেটা পূরণ করবো, এবার আমাকে যে অংশটা বাক্যের পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে, সেটি হবে আমাদের কোন ফর্মে, পাস্ট পারফেক্ট ফর্মে। কোন ফর্মে, পাস্ট পারফেক্ট ফর্মে। তাহলে ইফ আই হ্যাড managed, if I had managed কি টাইম, যদি আমি সময় কি করতে পারতাম, ম্যানেজ করতে পারতাম, তাই না? তাহলে ইফ আই হ্যাড ম্যানেজ টাইম, হ্যাড আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে সাবজেক্টের পরে একটা হ্যাড বসবে এবং সাবজেক্টের পরে হ্যাড বসার পরে ভার্বের কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তাহলে এটা গেল কি থার্ড কন্ডিশনাল। আমরা আরও একটা উদাহরণ দেখে ফেলি। ইফ আই হ্যাড বিন এ ডক্টর, ইফ আই হ্যাড বিন এ ডক্টর, এই যে আই হ্যাড বিন এ ডক্টর, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং আমাদের শুরুতে কি দেয়া আছে, ইফ।
শর্ত দেয়া আছে। এটা হলো কয় নাম্বার কন্ডিশনাল? 3 নাম্বার কন্ডিশনাল। আমরা 3 নাম্বার কন্ডিশনাল পূরণ করতে হলে কি করব? পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এরপরে বসাবো একটা সাবজেক্ট আই, তাই না? আই, ইফ আই হ্যাড বিন এ ডক্টর, আই, এবার দেখো কি করতে হবে? আই উড হ্যাভ, ওকে, আই উড হ্যাভ, আই উড হ্যাভ আচ্ছা, ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ হলো রোগীদের চিকিৎসা করা, তাই না? রোগীদের চিকিৎসা করা। আই উড হ্যাভ ট্রিটেড দ্য পোর পিপল। আমি কি করতাম? গরিব মানুষের চিকিৎসা করতাম। আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি গরিব মানুষের কি করতাম? চিকিৎসা করতাম। তাহলে আই উড হ্যাভ ট্রিটেড দ্য পোর পিপুল, আমি গরিব জনগণের চিকিৎসা করতাম। আমাদের প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে আমরা বসাই দিয়েছি সাবজেক্ট, সাবজেক্টের পরে উড, উডের পরে কি বসাইছি? আমরা একটা হ্যাভ বসাইছি, তাই না? এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইছি। ওকে, এটা হলো আমাদের কি? কন্ডিশনাল। আমরা দেখলাম কমপ্লিটিং সেন্টেন্সের জন্য 3টা কন্ডিশনাল। চলো আমরা এবার পরের রুলসটা দেখে ফেলি। অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি বাক্যে থাকে তাহলে কি করতে হবে? অ্যাজ ইফ অ্যাজ দো এর আক্ষরিক মিনিংটা হলো যেন। আক্ষরিক মিনিংটা হলো যেন, অ্যাজ ইফ অ্যাজ দো। এখন দেখো বাক্যে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে তো আমাদেরকে তার পূর্বের এবং পরের 2টা অংশই খেয়াল করতে হবে। দেখো প্রেজেন্ট টেন্স যদি হয় এবং প্রেজেন্ট টেন্সের পরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে তোমাকে পরের অংশ কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। আবার যদি দেখো পাস্ট টেন্স হয় তারপর যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে পরের অংশ কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা কাল্পনিক কিছু বোঝায় বা অবাস্তব কিছু বুঝিয়ে থাকে। হ্যাঁ, কাল্পনিক বা অবাস্তব কিছু বুঝিয়ে থাকে। যেমন দেখো যে ড্যাশ অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড গার্ল। হ্যাঁ, যে অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড গার্ল, যে সে যেন একটা কি? পাগল মেয়ে। তাহলে আমাদের প্রথম অংশ পূরণ করতে হবে শি ওয়ার এ ম্যাড গার্ল, অর্থাৎ আমরা এখানে দেখে বুঝতে পারছি যে পরের অংশ যেহেতু আছে পাস্ট ইনডিফিনিটে, আমাদেরকে প্রথমে যে অংশটুকু পূরণ করতে হবে বাক্যের, যেটুকু আমাদের জন্য পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে, সেটি অবশ্যই হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে কি দেব? শি বিহেভস, সে এমন আচরণ করলো যেন সে একটা পাগল মেয়ে, যেন সে কি? একটা পাগল মেয়ে। ঠিক আছে, এখানে আমরা প্রথম অংশ যেটা পূরণ করেছি সেটা কি? সেটা হলো প্রেজেন্ট টেন্সে, সেটা আছে প্রেজেন্ট টেন্সে। ওকে, আমরা পরের উদাহরণটা দেখি। দেখো রহিম মিয়া ইজ এ কোয়াক। রহিম মিয়া ইজ এ কোয়াক, রহিম মিয়া একজন হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে কি? হাতুড়ে ডাক্তার। রহিম মিয়া ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন আচরণ করলো যেন, আসলে বাস্তবে যেটা না সেটা সেখানে ঘটাচ্ছে, অর্থাৎ বাস্তবে যেমন না সে এরকম আচরণ করছে। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ কোয়ালিফাইড ডক্টর। অর্থাৎ অনেক সময় আমাদের হাতুড়ি ডাক্তাররা এমন বিহেভ করে যে সে এমবিবিএস ডাক্তারের থেকেও কি বেশি জানে। ওকে, দেখো তাহলে এখানে আমাদের প্রথম অংশ যেটা আছে সেটা হলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট। কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। হি বিহেভস। আমরা পরের অংশে যেটা পূরণ করবো সেটা অবশ্যই কি হবে? পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট বসাইছি এবং এখানে তোমরা যখন অ্যাজ ইফ ব্যবহার করবে তখন সেক্ষেত্রে কি করবে? ওয়ার বসাবে। সেক্ষেত্রে কি করবে? ওয়ার বসাবে, সাবজেক্টের পরে ওয়ার বসাবে। চলো আমরা এরপরে দেখি লিস্ট। তোমাদের খুবই জনপ্রিয় লিস্ট দিয়ে তোমরা স্পেশাল ইউজ এবং কমপ্লিটিং সেন্টেন্স এই 2 জায়গাতে কি পাবে? কমন পাবে। হ্যাঁ, লিস্ট এই রুলসটা যদি তোমরা মনে রাখো তাহলে স্পেশাল ইউজ তো তোমাদের হচ্ছে, এর সাথে সাথে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটাও হয়ে যাচ্ছে। দেখো লিস্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? লিস্টের পরে
কি হয়, সাবজেক্ট হয়, এরপরে শুড বা মাইট এবং একটা ভার্ব, ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এই লেস্টের মানেটা হলো, লেস্টের মানেটা হলো এই ভয়ে, এই ভয়ে যে, হ্যাঁ এই ভয়ে যে, অর্থাৎ এই ভয়ে যে বা পাছে, হ্যাঁ এই ভয়ে যে বা পাছে, অর্থাৎ কোনো কিছুর ভয়ে, হ্যাঁ আরও একটা কাজ সংগঠিত যখন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, লেস্ট ব্যবহার করে থাকি। যেমন হি ওয়াক্স ফাস্ট, হি ওয়াক্স ফাস্ট, সে কি খুব দ্রুত হাঁটে, লেস্ট, লেস্ট। এবার দেখো লেস্টের পরে কি বসাতে হবে, প্রথমে একটা সাবজেক্ট বসাবে, লেস্ট হি should miss the train, কি কি হতে পারে দেখো, মিস দ্য ট্রেন, সে খুব জোরে হাঁটে যেন ট্রেনটা না কি করে, মিস করে। আবার এটা হতে পারে দ্য ক্লাস, মিস দ্য ক্লাস, ক্লাসও হতে পারে, ক্লাসটা যেন মিস না হয়। আমরা অনেক সময় কি করি, যখন আমাদের সময় হয়ে যায়, ক্লাসের সময় হয়ে যায় বা ট্রেনের সময় হয়ে যায়, আমরা কি করি, খুব জোরে হেঁটে যাই। এই ক্ষেত্রে আমরা কি করছি, দেখো বাক্যে আছে কি লেস্ট, লেস্ট থাকার ফলে এখানে প্রথমে বসাবো কি, লেস্টের পরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, এরপরে ভার্বের বেস ফর্ম, ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এবং লেস্টের মিনিংটা এরকম দাঁড়ায় যে এই ভয়ে যে, সে ট্রেনটা যেন মিস না করে এই ভয়ে জোরে হাঁটে। পরেরটা দেখো, জান্নাতুন স্টাডিড রেগুলারলি, জান্নাতুন স্টাডিড রেগুলারলি, জান্নাতুন নিয়মিত পড়াশোনা করত, লেস্ট এই ভয়ে যে, সি শুড, জান্নাতুন স্টাডিড রেগুলারলি, জান্নাতুন রেগুলার নিয়মিত পড়াশোনা করে এই ভয়ে যে, সি শুড মিস জিপিএ 5, তাই না? আমরা রেগুলার পড়াশোনা করি কি করতে, আমাদের উদ্দেশ্য কি থাকে, সর্বোচ্চ ভালো রেজাল্ট করা, তাই না? তাহলে এই ভয়ে যে জিপিএ 5 যেন কি না হয়, মিস না হয়ে যায়, জিপিএ 5 যেন ছুটে না যায়। এই কারণে তোমরা কি অনেক সিরিয়াস পড়াশোনা করছো না? তোমাদের পড়াশোনার উদ্দেশ্য একটাই যে তোমাদের যেন রেজাল্টটা সর্বোচ্চ ভালো হয়। ওকে, চলো আমরা পরেরটা দেখি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটা দিয়েও তোমরা কি করবে, স্পেশাল ইউজেও কমন পাবে, আবার এখানে কমপ্লিটিং সেন্টেন্সেও কমন পাবে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটার মানে হলো এটাই সময় বা এটাই উপযুক্ত সময়, অথবা এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে এইটা দুইটা রুলসে হয়। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট যদি থাকে তাহলে বসাবা কি, ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্ট থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম। এবং ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে কি করতে হবে, 2 প্লাস ভার্ব বসাতে হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব বসাতে হবে। এবং যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের কি করতে হবে, 2 নম্বর ফর্ম দিয়ে বাক্যটা শুরু করবে। চলো আমরা দেখি। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্যে ভেজাল একটা কি, অপরাধ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, টু প্রিভেন্ট ফুড অ্যাডাল্টারেশন। ওকে, যে এখনই উপযুক্ত সময় কি করার, খাদ্যে ভেজাল প্রতিরোধ করার। ঠিক আছে, এখানে দেখো ইট ইজ হাই টাইমের পরে কোনো কি নাই, সাবজেক্ট না থাকার ফলে আমি কি করলাম, টু দিয়ে বাক্যটা শুরু করেছি এবং তারপরে একটা ভার্ব বসাইছি, হ্যাঁ 2 প্লাস ভার্ব, টু প্রিভেন্ট ফুড অ্যাডাল্টারেশন, যে খাদ্যে ভেজাল এটা একটা ক্রাইম, এটাই উপযুক্ত সময় কি করা, এটাকে প্রতিরোধ করা। এবার দেখো করাপ্ট পারসন আর নট অনলি ডিসঅনেস্ট বাট অলসো ক্রিমিনাল, যে দুর্নীতিবাজ ব্যক্তি শুধুমাত্র অসৎ নয়, একই সাথে কি ক্রিমিনালও, অপরাধীও। নাও ইট ইজ হাই টাইম উই, এখানে উইটা কি সাবজেক্ট, যদি কি থাকে
সাবজেক্ট থাকে, তাহলে এরপরে যে বাক্যটা আমরা শুরু করব সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে শুরু করতে হবে। ইট ইজ হাই টাইম উই, এটাই উপযুক্ত সময়, স্টুড এগেনস্ট দেন, আমাদেরকে এখনই তাদের বিরুদ্ধে কি দাঁড়াতে হবে, তাই না? আমাদেরকে এখনই তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যেন তারা কি করতে না পারে, তারা যেন দুর্নীতি না করতে পারে। হ্যাঁ, বিষয় সেটা না, বিষয়টা হলো যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে শুরু করব। এখানে যেমন হয়েছে স্ট্যান্ড থেকে স্টুড, স্ট্যান্ড থেকে স্টুড। এবং যদি দেখি আমরা যে কি নাই, সাবজেক্ট নাই, তাহলে টু প্লাস ভার্ব দিয়ে বাক্যটা শুরু করব। চলো আমরা পরেরটা দেখি। শো দ্যাট, দ্যাট ইন অর্ডার দ্যাট, শো দ্যাট যাতে, দ্যাট মানেও যাতে বা যেন, ইন অর্ডার দ্যাট একই, এই তিনটার অর্থ কি একই, যাতে বা কোনো উদ্দেশ্য বোঝাতে, যাতে বা কোনো উদ্দেশ্য বোঝাতে এই শো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট এগুলো ব্যবহার হয়ে থাকে। এইটা একটা বাক্যে যখন ব্যবহার হয় তখন দেখো তার ব্যবহারটা এরকম হয় যে আমার শুরুতে কি আছে, প্রেজেন্ট টেন্স, শো দ্যাট, দ্যাট ইন অর্ডার দ্যাট এটা আছে এবং এরপরে সাবজেক্ট এবং কি হয়, ক্যান হয়। আবার এটা যদি এরকম হয় যে পাস্ট টেন্স, শুরুতে কি আছে, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের পরে শো দ্যাট, দ্যাট ইন অর্ডার দ্যাট আছে, এরপরে সাবজেক্ট এবং কি আছে, কুড ব্যবহার করব আমরা। পাস্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে কুড, যদি আমার প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করব। ইট ওয়াজ ভেরি কোল্ড, ইট ওয়াজ ভেরি কোল্ড, দে হ্যাড টু পুট অন ওয়ার্মস ক্লোথস, সো দ্যাট বলছে যে খুবই, এটা ছিল খুবই কি, এটা ছিল খুবই ঠান্ডা, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথস সো দ্যাট বলছে তাদেরকে কি করতে হতো, অবশ্যই গরম কাপড় পরতে হতো, সো দ্যাট যাতে, যাতে কি হয়, দেখো যাতে কি হয়, এখানে সো দ্যাট বসানোর আগে আমরা আরও একটা জিনিস খেয়াল করব। এখানে আমাদের প্রথম বাক্যটা শুরু হয়েছে সেটাও কি পাস্ট টেন্সে, এবং দ্বিতীয় বাক্যটা যেটা শুরু হয়েছে সেটাও কি আছে, পাস্ট টেন্সে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে শুরু হলে প্রথমে যে আমরা কি করব, একটা সাবজেক্ট বসাই দেব এবং সাবজেক্টের পরে একটা কুড বসাতে হবে। ওকে, যাতে দে কুড, দে কুড কি করতে পারে, আচ্ছা গরম পোশাক আমরা যখন পরি, যে শীতের সময় গরম পোশাক পরছি আমরা এখন, দে কুড প্রোটেক্ট দেম ফ্রম কোল্ড। ওকে, আমাদের গরম পোশাক পরার উদ্দেশ্য একটাই, আমরা যেন শীত থেকে আমাদেরকে কি করে রক্ষা করতে পারি, তাই না? তাহলে তাদেরকে গরম পোশাক পরতে হতো, কারণ হচ্ছে যে দে কুড প্রোটেক্ট দেম ফ্রম কোল্ড, তারা যেন ঠান্ডা থেকে রক্ষা করতে পারে সেই কারণে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, দ্যাট এগুলো যদি থাকে আমাদের এই বাক্যে কি আছে, শো দ্যাট আছে, আমাদেরকে কি করতে হবে, এরপরে বাক্যটা যদি পাস্ট টেন্সে হয় আমরা বসাবো প্রথমে একটা সাবজেক্ট, এরপরে বসাবো একটা কুড, এরপরে বসাবো ভার্বের বেস ফর্ম এবং বাকি অংশ। ওকে, আমরা দেখো উদাহরণটা দেখে ফেলি। দেয়ার আর মেনি অবস্ট্যাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, আমাদের হচ্ছে যে সফলতার পথে অনেক বাধা, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, উই মাস্ট ওয়ার্ক হার্ড, উই মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে এটা কি আছে, পাস্ট টেন্সে নাই, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, যাতে করে আমরা কি করতে পারি, সো দ্যাট উই ক্যান উইন দিস অবস্ট্রাকল, আমরা যাতে করে কি করতে পারি, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে যেন আমরা এই বাধাগুলো জয় করে নিতে পারি। ওকে, অবস্ট্রাকলস আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্টের পরে আমরা একটা কি ক্যান বসিয়ে বাক্যটা পূরণ করছি, যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা সাবজেক্টের পরে কি করছি, একটা কুড বসিয়ে বাক্যটা পূরণ করে নিতে পারছি। ওকে, চলো আমরা পরেরটা দেখি। দো অলদো, দো বা অলদো, দো বা অলদো হলো যদিও, তাই না, যদিও। দো বা অলদো এটা হচ্ছে বিপরীত বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা যখন দুইটা বাক্যের বিপরীত অর্থ বোঝাবো সেক্ষেত্রে আমরা দো বা অলদো এটা ব্যবহার করে থাকবো। ওকে, যখন এটা আমরা কি হবে, বিপরীত হবে, সেক্ষেত্রে ব্যবহার করব। দেখো, দো যদিও, উই ওয়ার থার্স্টি, উই ওয়ার থার্স্টি যদিও আমরা কি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম,
ওই দেখো এখানে কি আছে, দো এবং অলদো। হ্যাঁ, এটা খেয়াল রাখবে যে এর প্রথম অংশ যেই টেন্স, পরের অংশ সেই একই টেন্সে হবে। প্রথম অংশ যেই টেন্সে বসবে, পরের অংশ একই টেন্সে বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে। আমরা কি ছিলাম? তৃষ্ণার্ত ছিলাম। উই ডিড নট ড্রিঙ্ক, কি দিবা? উই ডিড নট ড্রিঙ্ক। আমরা যদি তৃষ্ণার্ত থাকি কিন্তু যদি আমাদের সামনে কি দেওয়া হয়, দূষিত পানি দেওয়া হয়, আমরা কি পান করব? অবশ্যই করব না। উই ডিড নট ড্রিঙ্ক polluted water. আমরা কি করিনি? দূষিত পানি পান করিনি। যদিও বিপরীত বোঝাচ্ছে, তাই না? আমরা তৃষ্ণার্ত ছিলাম। তৃষ্ণার্ত থাকলে সাধারণ যেটা মানে একই ধরনের স্বাভাবিক কাজের, সেটা হলো পানি পান করা। কিন্তু বিপরীত হবে তখনই যখন তৃষ্ণার্ত থাকার ফলেও তুমি কি করবে না? পানি পান করবে না। তাহলে এখানে দো দ্বারা কি বুঝিয়েছে? বিপরীত অর্থ প্রকাশ করছে। আবার দেখো, আই ওয়ার্ক হার্ড অলদো, আমি কি করেছিলাম? কঠোর পরিশ্রম করেছিলাম। অলদো যদিও, আই ওয়াজ ইল, আমি যদিও কি ছিলাম? অসুস্থ ছিলাম, তারপর আমি কি করেছি? কঠোর পরিশ্রম করেছি। তাহলে এখানে অলদো দ্বারা কি বোঝাচ্ছে? বিপরীত বাক্য বোঝাচ্ছে, বিপরীত বোঝাচ্ছে। অর্থাৎ আমরা দো এবং অলদো বিপরীত কোনো অর্থ বোঝাতে, দুইটা বাক্যের বিপরীত অর্থ বোঝাতে ব্যবহার করব। চলো আমরা পরেরটা দেখি। টু অ্যাডজেক্টিভ, টু ভার্ব। হ্যাঁ, আবার শো অ্যাডজেক্টিভ, দ্যাট, সাবজেক্ট, ক্যান নট, কুড নট, ভার্ব। হ্যাঁ, এখানে দুইটা রুলস আছে। আমরা যখন কোনো সিম্পল সেন্টেন্স করি, সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে টু এবং টু ব্যবহার করি। ওই বাক্যটাকে আমরা যখন আবার কমপ্লেক্স করে ফেলি, তখন আমরা কি করি? সো এবং দ্যাট ব্যবহার করি। আমরা যখন এই টু ব্যবহার করি, তখন টু এর পরে কি বসে? একটা অ্যাডজেক্টিভ, এরপরে আবার একটা টু, তারপরে কি বসে? একটা ভার্ব। ওকে, পক্ষান্তরে আমরা যখন দেখি যে আমরা শো ব্যবহার করছি, শো এর পরে কি বসে? একটা অ্যাডজেক্টিভ, তারপরে বসাই দ্যাট, তারপরে আবার কি? সাবজেক্ট। আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স ক্যান নট, পাস্ট টেন্সে গেলে কুড নট, এরপরে আবার আমরা ভার্ব এবং পরের অংশটা পূরণ করে থাকি। যেমন দেখো, হি ওয়াজ টু ওল্ড টু ওয়ার্ক। সে এতই বয়স্ক যে কাজ করতে পারে না। হ্যাঁ, এখানে আমাদের নেগেটিভ মিনিং প্রকাশ করছে। কি মিনিং প্রকাশ করছে? নেগেটিভ মিনিং। আই এম সো টায়ার্ড। দেখো, আই এম সো এর পরে কি বসানো হয়েছে? একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। আমি এতই ক্লান্ত যে আমি হাঁটতে পারি না। তাহলে তোমাদের ক্ষেত্রে যদি দেখো যে টু এবং টু আছে, সেক্ষেত্রে তোমরা কি করবে? আমাদের এই অংশটুকু যদি দেওয়া থাকে, আমরা পরে শুধুমাত্র টু প্লাস ভার্ব বসিয়ে দিলেই বাক্যটা হয়ে গেল। তোমরা এর পরবর্তীতে কি করতে পারো? এক্সটেনশন বসাতে পারো, আবার না বসালেও ওকে। আবার তোমরা যদি দেখো যে শো অ্যাডজেক্টিভ দ্যাট আছে, তাহলে কি করবে? সাবজেক্ট বসাবে এবং একটা কি বসাবে? ক্যান নট বা কুড নট, এটা টেন্সের উপর নির্ভর করবে। তারপরে কি বসাবে? আমাদের একটা ভার্ব বসিয়ে দিবে। চলো আমরা পরেরটা দেখি। ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। এটাও কি করা হয়? বিপরীতার্থক অর্থ বোঝাতে দুইটা বাক্যের ব্যবহার করা হয়। ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। এটার আক্ষরিক অর্থ হলো সত্ত্বেও। হ্যাঁ, এটার আক্ষরিক অর্থ কি? সত্ত্বেও। আমরা বিপরীত অর্থ বোঝানোর জন্য এটা কি করি? ব্যবহার করে থাকি। ইনস্পাইট অফ এবং ডেসপাইট, এইটার ক্ষেত্রে সাধারণত আমরা ভার্বের সাথে কি করে থাকি? আইএনজি যোগ করে থাকি। যেমন দেখো, ইনস্পাইট অফ হিজ বিইং পোর। আমরা কি করেছি? বি ভার্ব ছিল, এই ভার্বটার শুরুতে কি ছিল? বি ভার্বের সাথে আমরা কি করে দিয়েছি? একটা আইএনজি যোগ করে দিয়েছি। ইনস্পাইট অফ হিজ বিইং পোর, তার কি? গরিব হওয়া সত্ত্বেও he is honest,
সে গরিব হওয়া সত্ত্বেও কি সৎ, গরিব হওয়া সত্ত্বেও সৎ। সাধারণত আমরা মনে করি যে যে গরিব মানুষ সে কি হতে পারে না, সৎ হতে পারে না, কিন্তু আসলে এটা যদিও আমরা বিপরীতের ক্ষেত্রে ব্যবহার করি, তবে আমি মনে করি যে না, গরিব মানুষরা বেশি কি হয়ে থাকে, সৎ হয়ে থাকে। দেখো এবার আছে কি ডেসপাইট, ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, বলছে যে সত্ত্বেও সে কি করে, তার আত্মীয় স্বজনকে সাহায্য করে। ডেসপাইট কি দাও অফ, ডেসপাইট সরি ডেসপাইট হি ইজ পোর, ডেসপাইট হি ইজ পোর, সে গরিব হওয়া সত্ত্বেও সে কি করে, তার আত্মীয় স্বজনকে সাহায্য করে। অর্থাৎ তার টাকা পয়সা নাই, অল্প টাকা পয়সা আছে, তারপরেও সে কি করে, তার আত্মীয় স্বজনকে সাহায্য করে। সাধারণত আমরা যার টাকা পয়সা নাই, গরিব মানুষ, সে কি করতে পারে না, তার আত্মীয় স্বজনকে সাহায্য করতে পারে না, কিন্তু এটা হলো কি বোঝাচ্ছে, বিপরীত বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, বিপরীত বোঝাচ্ছে। তাহলে এখানে ডেসপাইট এবং ইনস্পাইট অফ এই দুইটাই কোন ক্ষেত্রে ব্যবহার করব, আমরা বিপরীতার্থক অর্থ বোঝানোর জন্য ব্যবহার করব। চলো আমরা এরপর একটা দেখি, টিল এবং আনটিল। হ্যাঁ, টিল এবং আনটিল, যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, বা যে পর্যন্ত না, এরকম বোঝায়, তাই না, যে পর্যন্ত না। রিড অ্যাটেন্টিভলি টিল, রিড অ্যাটেন্টিভলি টিল দ্য বেল। আমরা যখনই কি করছি, যে রিড অ্যাটেন্টিভলি টিল দ্য বেল কি হয়, রিংস, বাজে। যে পর্যন্ত না কি হয়, বেল বাজে। অর্থাৎ ক্লাসে স্যার বলে দিয়েছে যে তোমরা পড়ো, যতক্ষণ পর্যন্ত না বেল বাজবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে, তোমরা পড়ো। তাহলে যে পর্যন্ত না বেল বাজে, ওয়েট হেয়ার আনটিল, আনটিল দ্য রেন স্টপস, বলতে এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না বৃষ্টি থামে, বৃষ্টি যে পর্যন্ত না থামে। এক্ষেত্রে কি ব্যবহার করব আমরা, টিল বা আনটিল ব্যবহার করব। ওকে, টিল বা আনটিল ব্যবহার করব। চলো আমরা পরেরটা দেখি। আমরা এবার দেখবো যেটা, সেটা হলো টাইম ফ্রেজ। হ্যাঁ, অর্থাৎ সময় নিয়ে, হ্যাঁ, সময় নিয়ে আমরা যে বাক্যগুলো দেখে থাকি সেগুলো আমরা দেখব। এখন দেখো এখানে সময় নিয়ে যে বাক্যগুলো আছে, এর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বিফোর। বিফোর অর্থাৎ এইটা, এই বিফোরটা ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। আর তোমরা তো জানোই যে পাস্ট পারফেক্ট টেন্স দুইটা টেন্সের সংমিশ্রণে গঠিত হয়। একটা হলো পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, এবং আরেকটা হলো পাস্ট পারফেক্ট। তো বিফোরের প্রথম অংশ, বিফোরের প্রথম অংশ কি হয়, পাস্ট পারফেক্ট হয়, এবং বিফোরের পরের অংশ হয় সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, বিফোরের পরের অংশ হয় সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এখানে সাবজেক্ট আমাদের কি না বসালেও চলে, কারণ পাস্ট পারফেক্ট মানে তার মধ্যে কি আছে, সাবজেক্ট আছে। ওকে, তাহলে আমরা যদি বলি যে সাবজেক্ট পাস্ট পারফেক্ট বিফোর সাবজেক্ট প্লাস সিম্পল, ওকে, আমরা যদি বলি যে পাস্ট পারফেক্ট বিফোর প্লাস সিম্পল পাস্ট টেন্স, ওকে, এটাও হয়। হ্যাঁ, আবার এটাই আবার বিফোরটাকে আমরা মাঝখানে না বসে কখনো কি করতে পারি, শুরুতে বসাইতে পারি। বিফোর সাবজেক্ট সিম্পল পাস্ট টেন্স এবং সাবজেক্টের পরে আবার পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটু উদাহরণটা দেখি। মাহি হ্যাড ডান দ্য ওয়ার্ক, মাহি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর। আচ্ছা, বিফোরের পূর্বের অংশ, এই অংশটা যখনই কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এর পরের অংশটা কি হবে, এর পরের অংশটা পাস্ট সিম্পল টেন্স হয়ে যাবে। মাহি হ্যাড ডান দ্য ওয়ার্ক, মাহি কাজটি করলো। বিফোর, বিফোর মিনা কেম হোম, মিনা বাসায় আসার পূর্বে মাহি কি করলো, কাজটি করলো। আবার বিফোর সি ওয়েন্ট টু মার্কেট, বিফোর সি ওয়েন্ট টু মার্কেট Juthi, Juthi had bought the dress,
জ্যোতি হ্যাড বট দ্য ড্রেস। দেখো এখানে বিফোর আছে এবং এর পরে যে বাক্যটা দেওয়া আছে সেটি কি আছে, সেটি দেওয়া আছে পাস্ট সিম্পল টেন্সে। তাহলে পরের অংশ যেটা করবো আমরা অবশ্যই সেটিকে কোথায় হতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই পূরণ করতে হবে। এছাড়া তোমরা যদি আবারও পাস্ট সিম্পল বসাও তাহলে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। চলো আমরা ট্রায়াম্ফ ফ্রেজের আরও একটা দেখে ফেলি। কি আছে এখানে, আফটার। আমরা বিফোর মানে জানলাম কি আগে, পূর্বে। আফটার মানে পরে, আফটার মানে পরে। দেখো এখানে আফটারের পূর্বের অংশ হয় পাস্ট সিম্পল টেন্স এবং পরের অংশ হয় কি, পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পূর্বের অংশ পাস্ট সিম্পল এবং আফটারের পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট। অর্থাৎ বিফোরের উল্টাটা, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে হয় পাস্ট সিম্পল। দেখো শামীম ডিড দ্য ওয়ার্ক, শামীম ডিড দ্য ওয়ার্ক। তাহলে শামীম ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড দ্য ওয়ার্ক এটা কি, এটা হলো পাস্ট ইনডিফিনিট, তাই না? এটা হলো পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ডু থেকে ডিড হয়েছে, ডু থেকে কি হয়েছে, ডিড হয়েছে। এবার এখানে কি আছে, আফটার। অর্থাৎ তোমাদেরকে এখানে যে বাক্যটা বসাতে হবে, যে বাক্যটা দিয়ে পূরণ করতে হবে, আফটারের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। আফটারের পরে অবশ্যই কি হতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। শামীম ডিড দ্য ওয়ার্ক আফটার মামুন had ordered that. মামুন হ্যাড অর্ডার দ্যাট, মামুন ওইটা আদেশ করার আগেই, আদেশ করার পরে শামীম কি করে, কাজটি করে। তাহলে এখানে দেখো আফটারের পরে আমরা কি বসাইছি, একটা সাবজেক্ট বসাইছি। আমাদের এখানে কি বসাইছি, একটা হ্যাড। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স করতে হলে আমাদের কি সাবজেক্টের পরে একটা হ্যাড বসাতে হবে অক্সিলারি হিসেবে, এবং এখানে যেটা আছে সেটা কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো আফটার সি হ্যাড ফিনিশড হার প্রজেক্ট, অর্থাৎ আমরা কি করতে পারছি এখানে, আমরা দেখতে পাচ্ছি যে বিফোরের মতো আফটারটাও আবার কি করতে পারি, আমরা শুরুতে ব্যবহার করতে পারি। আফটার সি হ্যাড ফিনিশড হার প্রজেক্ট, সে তার প্রজেক্ট শেষ করার পর, সে তার প্রজেক্ট শেষ করার পর সি ওয়েন্ট টু মার্কেট, সে কি করলো, তার প্রজেক্ট শেষ করার পর সে বাজারে গেল। এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্বের 2 নম্বর ফর্ম আছে। অর্থাৎ আমরা এখানে আফটারের পরে যদি কি করি, পাস্ট পারফেক্ট টেন্স বসাই দিই, পাস্ট পারফেক্ট টেন্স বসাই দিই, তাহলে তার পরের অংশ কি করতে হবে, পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। চলো আমরা দেখি এরপরে কি আছে, সিন্স। তোমরা এই সিন্স দিয়ে কি করবে, একটা হয়তো কমন পেয়ে যাবে। ওকে, সিন্স দিয়ে কমন পেয়ে যাবে। সিন্স এটা খুবই সহজ। সিন্স যদি থাকে তোমাদেরকে খেয়াল করতে হবে শুরুর বাক্যটা কোথায় আছে, শুরুর বাক্যটা কোথায় আছে, প্রেজেন্ট সিম্পলে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে না পাস্ট ইনডিফিনিট আছে। যদি প্রেজেন্ট সিম্পল হয় সিন্সের পরে কি হবে, সিম্পল পাস্ট টেন্স। আবার যদি সিন্সের পূর্বের অংশটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে কি হয়ে যাবে এখানে, সিম্পল পাস্ট টেন্স। কিন্তু তোমরা যদি দেখো যে সিন্সের পূর্ববর্তী বাক্য যেটা, সেটা যদি হয় পাস্ট ইনডিফিনিটে বা সিম্পল পাস্টে, সেক্ষেত্রে এই সিন্সের পরে যেটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। এবং সিন্স দ্বারা বোঝাবে, সিন্স দ্বারা বোঝাবে কি, সময়, তাই না? সিন্স দ্বারা বোঝাবে সময়। চলো আমরা উদাহরণ দেখি, তাহলে এই সময়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। ইট ইজ এ লং টাইম, ইট ইজ এ লং টাইম বলছে এটা একটা দীর্ঘ সময়। তাহলে সময়টা কেমন, দীর্ঘ। সিন্স, সিন্স উই মেট, ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট। আমরা যদি এতটুকুই দিই, ওকে হয়ে যায়। হ্যাঁ, যে দীর্ঘ সময় হলো আমরা কি করেছি, সাক্ষাৎ করেছি। ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স। দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখলাম কি, এটাও কি একটা সময়, ম্যানি ইয়ার্স এটাও কি একটা সময়। ওকে, সময় বোঝায়, তাহলে এর জন্য এটা কি একটা টাইম ফ্রেজের অংশ। এই সিন্স দ্বারা আমাদের কি বোঝায়, সময় বোঝায়। সময় বোঝালে সিন্স হবে, সময় বোঝালে কি হবে, সময় হবে। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই
সিন্সই। দেখো এখানে আরেকটা বিষয় খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম বাক্য কি ছিল? প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা বসাইছি এখানে কি? পাস্ট সিম্পল টেন্স। আবার এই ক্ষেত্রে কি আছে? এখানে আছে পাস্ট সিম্পল টেন্স। এখানে কি আছে? পাস্ট সিম্পল টেন্স। যদি পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ কি করতে হবে? পরের অংশ আমাকে বসাতে হবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে বসাতে হলে এখানে আমি কি করব? উই হ্যাড watched মুভি। অনেক বছর হয়ে গেল আমরা কি করেছি? সিনেমা দেখেছি। আমরা কি করেছি? সিনেমা দেখেছি। এখানে দেখো আমাদের এখানে যদি কি হয়? এখানে পাস্ট সিম্পল টেন্স হয়, আমাদেরকে করতে হবে কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করতে হলে সাবজেক্টের পরে একটা হ্যাড বসাতে হবে। সাবজেক্টের পরে কি করতে হবে? হ্যাড বসাতে হবে। এখানে উইটা হলো আমাদের সাবজেক্ট, হ্যাড হলো অক্সিলারি ভার্ব, ওয়াস্ট থেকে ওয়াস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের এবং কি বসাইছে? একটা অবজেক্ট বসাইছে। তাহলে এটি হলো সিন্সের ব্যবহার। এবার আমরা দেখি পরে। দেখো তোমাদের যদি দেখো যে কি আছে বাক্যে? নো সোনার হ্যাড আছে। যদি বাক্যে নো সোনার হ্যাড থাকে, স্কেয়ার্সলি হ্যাড থাকে, হার্ডলি হ্যাড থাকে। হ্যাঁ, যদি নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তোমরা এখান থেকেও কি পাবে? একটি কমন পাবে। নো সোনার হ্যাড যদি হয় সেক্ষেত্রে নো সোনার হ্যাড এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকে? একটা ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে দেন এবং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো নো সোনার হ্যাড আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। এটার মানেটা এরকম, নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এটার মানেটা এরকম যে যেতে না যেতে, খেতে না খেতে, চলতে না চলতে, বলতে না বলতে, গাইতে না গাইতে। অর্থাৎ কোনো কাজ হতে না হতে অন্য আর একটা কাজ যদি সংঘটিত হয় সেক্ষেত্রে আমরা নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড ব্যবহার করে থাকি। নো সোনার হ্যাড আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, দেখো হ্যাডের পরে কি আছে? ভার্বের একটা কি আছে? 3 নম্বর ফর্ম আছে। এরপরে বসাবো কি? দেন। কি বসাতে হবে? একটা দেন বসাতে হবে। যে ন্যাশনাল হ্যাড আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, দেন দ্য ট্রেন লেফট। যে আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কি হলো? ট্রেনটি ছেড়ে গেল। নো সোনার হ্যাড আই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, দেন দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল। আবার দেখো স্কেয়ার্সলি হ্যাড, সাবজেক্ট ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে স্কেয়ার্সলি হ্যাডের ক্ষেত্রে তুমি কি করবে? আমরা নো সোনার হ্যাডে বসাই দেন, কিন্তু স্কেয়ার্সলি হ্যাডে বসাবো কি? হোয়েন। এখানে বসাবো হোয়েন। বাকি রুলস একই রকম। দেখো স্কেয়ার্সলি হ্যাড শি এন্টার্ড দ্য রুম। স্কেয়ার্সলি হ্যাড শি এন্টার্ড দ্য রুম, দ্য রেন স্টার্টেড। আমরা অনেক সময় এরকম হয় যে আমরা বাড়িতে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে স্কেয়ার্সলি হ্যাড শি এন্টার্ড দ্য রুম, সরি এখানে কি করতে হবে? আমাকে একটা হোয়েন বসাতে হবে, তাই না? এখানে কি করতে হবে? একটা হোয়েন বসাতে হবে। ওকে, আমি একটা হোয়েন বসাই দিলাম যে সে বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই কি হলো? বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেল। Scarcely had she entered the room when the rain started. যে বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেল। আবার দেখো হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড হলে আমরা কি বসাতে পারি? হার্ডলি হ্যাড হলে হোয়েনও বসাতে পারি, আবার বিফোরেও বসাতে পারি। তোমরা যে কোনো একটা যদি বসিয়ে দাও সমস্যা নেই। ওকে, হার্ডলি হ্যাড দ্য বেল রাং হোয়েন। হার্ডলি হ্যাড দ্য বেল রাং হোয়েন বলছে যে বেল বাজতে না বাজতেই, বেল বাজতে না বাজতে আই রিচড। বলছে বেল বাজতে না বাজতে আমি পৌঁছালাম। কোথায় পৌঁছালাম? আচ্ছা বেল বাজে কোথায় বলো তো? বেল বাজে সাধারণত আমাদের কোথায়? কলেজে। বেল বাজে কলেজে অথবা স্টেশনে। আই রিচড অ্যাট
কলেজ, বেল বাজতে না বাজতে আমি কলেজে পৌঁছে গেলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো ব্যবহার করা হলে মানেটা হয় যে কোনো কাজ হতে না হতে আরও একটা কাজ সংঘটিত হওয়া। এবং নো সুনার হ্যাডের পরে আমরা নো সুনার হ্যাডের পরে দেন বসাই, স্কেয়ার্সলি হ্যাডের পরে হোয়েন বসাই এবং হার্ডলি হ্যাডের পরে হোয়েন অথবা বিফোর বসাই। চলো আমরা পরের রুলসটা দেখে ফেলি। আচ্ছা দেখো, আচ্ছা আমাদের এগুলো ছিল কি, এগুলো ছিল আমাদের রুলস। এই রুলসগুলো যদি আমরা ফলো করি তাহলে আশা করছি কমপ্লিটিং সেন্টেন্স অনেকটাই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার হলে কমপ্লিটিং সেন্টেন্স পারবে। এছাড়া আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, প্রবাদ বাক্যগুলো থাকে। এই প্রবাদ বাক্যগুলো যে থাকে, এই প্রবাদ বাক্যগুলো কিভাবে বুঝবো যে এটা প্রবাদ বাক্য আছে? সেই ক্ষেত্রে এই বাক্যগুলো তোমরা কি করবে, এই বাক্যগুলো তোমরা ফলো করবে। ওকে, এই বাক্যগুলো তোমরা ফলো করবে যে এইরকম ভাবে যে বাক্য লেখা আছে, তার মানে এখানে আমি কি বসাবো, একটা করে প্রবাদ বাক্য বসাবো। যেমন দেখো, দেয়ার গোজ এ প্রভার্ব, দেয়ার গোজ এ প্রভার্ব, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা প্রবাদ বাক্য বসাতে হবে। দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট, এই ক্ষেত্রে কি তোমাকে একটা প্রবাদ বাক্য বসাতে হবে। এ প্রভার্ব গোজ দ্যাট, ইট ইজ সেড দ্যাট। এইভাবে যদি কোনো বাক্য দেখো তাহলে সেক্ষেত্রে তুমি সেই জায়গাতে প্রবাদ বাক্যগুলো বসাবে। এখন প্রবাদ বাক্য আমি তোমাদের জন্য কয়েকটা লিখেছি, যে এই কয়েকটা তোমরা যদি পড়ো, এবং এছাড়া আরও প্রবাদ বাক্য আছে। হ্যাঁ, আমরা প্র্যাকটিস সেশন করবো একটা, তখন আমরা দেখব যে প্রবাদ বাক্য যেগুলো আছে সেই প্রবাদ বাক্যে কি আছে। তোমরা কি করবে, কিছু প্রচলিত গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য মনে রাখবে, প্রচলিত এবং গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য মনে রাখবে। তাহলে যে প্রবাদ বাক্যগুলো আসে যেন বারবার সেগুলো তোমরা ব্যবহার করতে পারো সহজে নাম্বার পাওয়ার জন্য। যেমন দেখো, ইউনাইটেড স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। হ্যাঁ, খুবই প্রচলিত একটা প্রবাদ বাক্য, তাই না? আবার দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এ বার্কিং ডগ সেলডম বাইট, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। তো এই প্রবাদ বাক্যগুলো কি তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে এগুলো বসাতে পারবে। তো এরকম প্রবাদ বাক্য যেগুলো সহজ, তোমরা সহজেই কি করবে, মনে রাখবে। আশা করছি আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই ছিল। আশা করছি তোমরা সহজে বুঝে গেছো এবং এই ক্লাসের পরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা অনেক সহজ হয়ে যাবে। তোমরা এখন শুধুমাত্র কি করবে, একটু করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, একটু না, অনেক করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সামনে তোমাদের কি আছে, সামনে তোমাদের কারো প্রি টেস্ট আছে, কারো টেস্ট আছে, যদিও টেস্ট পরীক্ষা কি হয়েছে, স্থগিত হয়েছে, তাই না? তো তোমরা এখন এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে আমরা দেখবো এটা কিভাবে হচ্ছে যে আমাদের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে কিভাবে সলভ করতে হয়। ওকে, তো তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদেরকে সামনের ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।